ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য মডেল কোশ্চেন নাম্বার 13 মানে 13 নম্বর মডেল সেটের কোশ্চেন আলোচনা হচ্ছে। এই মডেল সেটের কোশ্চেনটি রায় ও মার্টিনের বই থেকে সংগ্রহ করা। তোমরা দেখবে, পড়বে, যত দেখবে ততই কিন্তু বিষয়গুলো মনে থাকবে। চলো দেখি প্রথম কোশ্চেন কি রয়েছে। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতিকে দায়ী করা হয় তিনি কে বা তিনি হলেন কে? তিনি হলেন ট্রুম্যান। তোমরা সবাই জানো সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের জন্য রুজভেল্ট ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। 1945 সালে রুজভেল্ট মারা যান। রুজভেল্ট মারা যাওয়ার পরে মার্কিন রাষ্ট্রপতি হন ট্রুম্যান, হ্যারি ট্রুম্যান। যার কারণে ট্রুম্যান নীতি ঘোষণা করা হয় এবং যেটার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। তাহলে ঠান্ডা লড়াই উৎপত্তির পেছনে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের ব্যাপক অবদান রয়েছে। ঠান্ডা লড়াইয়ের প্রথম সূত্রপাত হয়েছিল, আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল। কিন্তু দেখো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন কোনো অপশানই নেই। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানের অ্যান্সার হবে ইউরোপ। ঠান্ডা লড়াইয়ে কিন্তু ইউরোপ পুঁজিবাদী রাষ্ট্রের পক্ষে ছিল। সেই জন্য এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের মাপকাঠিতে ইউরোপ অ্যান্সার হবে। সমগ্র বিশ্বে কমিউনিজমের অগ্রগতি রোধ করতে চেয়েছিল। ঠান্ডা লড়াইয়ে কমিউনিজমের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপ। সেই তাদের কমিউনিজম বা সময়তন্ত্রকে প্রতিরোধ করার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এই 3 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অপশান, মার্কিন যুক্তরাষ্ট্র। সমাজতান্ত্রিক জোটের পরিচালন কেন্দ্র ছিল, মানে তোমরা যদি জানো যে সমাজতান্ত্রিক জোটের রাষ্ট্র কি ছিল, সোভিয়েত ইউনিয়ন, তাহলে সোভিয়েত ইউনিয়নের রাজধানীর নাম কি? সোভিয়েত ইউনিয়নের রাজধানী হচ্ছে মস্কো। তাহলে এর অ্যান্সার সমাজতান্ত্রিক জোটের পরিচালনা কেন্দ্র ছিল মস্কো। দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান হয়েছিল। অপশানগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে। এখানে আমরা চিরাচরিত যে অপশানগুলো পাই সেগুলো কিন্তু নেই। এর দাগে আছে ঠান্ডা লড়াইয়ের ফলে, বিতে আছে জোট নিরপেক্ষ আন্দোলনের ফলে, সিতে আছে সমাজতান্ত্রিক শিবিরের উদ্ভবের ফলে, ডিতে আছে কঙ্গো দখলের ফলে। দেখো এখানে যে চিরাচরিত অপশানগুলো সেগুলো কিন্তু নেই। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে জোট নিরপেক্ষ আন্দোলনের ফলে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান হয়েছিল। যখন জোট নিরপেক্ষ আন্দোলন তীব্র হয়ে ওঠে তখন তৃতীয় বিশ্বের দেশগুলি দ্বিমেরু কেন্দ্রিকতার কোনো পক্ষে বা কোনো মেরুতে যোগদান করেনি। এই যোগদান না করে তৃতীয় বিশ্বের দেশগুলি নিজেদের ক্ষমতা জাহির করতে চেয়েছিল। এখান থেকেও বলা যেতে পারে জোট নিরপেক্ষ আন্দোলনের জন্যই দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান হয়েছিল। কারণ এই তৃতীয় বিশ্বের অনেক দেশ ছিল যারা পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক ভূমিকা পালন করেছিল, যেমন আমাদের ভারতবর্ষ, চীন, এমন অনেক রাষ্ট্র আছে। পরের কোশ্চেন, সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমান বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে। কোশ্চেনটা ভালো করে দেখবে। সামরিক দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে বর্তমান বিশ্বকে এক মেরুকেন্দ্রিক বিশ্ব বলা হবে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বেলগ্রেড, 1961 খ্রিস্টাব্দ। এই সম্মেলনটা হয়েছিল যুগোস্লাভিয়াতে, যার রাষ্ট্রনেতা ছিলেন টিটো। এই টিটো বেলগ্রেড সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের উপস্থিতি
সম্মেলনের গৌরব বৃদ্ধি করে। জননিরপেক্ষ যে সম্মেলনগুলো হয়েছিল তাতে কিন্তু অনেক মহাসচিব গিয়েছিলেন, কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে শুধুমাত্র হাভানা সম্মেলন 2006 সালে যে জননিরপেক্ষ আন্দোলনটি হয়েছিল, এই সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব উপস্থিত ছিলেন তিনি হলেন কফি আন্নান। পরের কোয়েশ্চেন, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র প্রত্যেকেই ভিটো প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধা দিতে পারে। এই ব্যবস্থা গৃহীত হয় কোন সম্মেলনে? তাহলে কোশ্চেনটা আমাদেরকে একটু সহজভাবে বুঝতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের জন্য যে সম্মেলন হয়েছিল সেই কোন সম্মেলনের মধ্য দিয়ে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে ভেটো প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়েছিল? এটার অ্যান্সার হবে ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রকে ভেটো প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়েছিল। যেমন তোমার ডাম্বারটন ওকস সম্মেলনে বলা হয়েছিল স্থায়ী সদস্য রাষ্ট্র হবে 5 এবং অস্থায়ী সদস্য রাষ্ট্র হবে 6, মানে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য এবং অস্থায়ী সদস্য, এইভাবে সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছিল। সান ফ্রান্সিসকো সম্মেলনে সনদ গৃহীত হয়েছিল এবং তেহরান সম্মেলনে দারিদ্র দূরীকরণ, অশিক্ষা এমন সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তাহলে কোনো না কোনো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের কোনো না কোনো বিষয় গ্রহণ করা হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য, তাহলে আমরা জেনেছি সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সনদের 1 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে সেই উদ্দেশ্যগুলোর মধ্যে এইখানে কোন উদ্দেশ্যটা হবে বা কোনটা সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য। প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারেন? 5 জন। প্রতিটি সদস্য রাষ্ট্র 5 জন করে সাধারণ সভায় প্রতিনিধি প্রেরণ করতে পারে, তবে প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোট প্রদান করার ক্ষমতা 1টি। বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? তাহলে স্থায়ী এবং অস্থায়ী টোটাল মোট সদস্য রাষ্ট্র 15। আমরা একটু আগে জেনেছি যে নিরাপত্তা পরিষদ যখন গঠন হয়েছিল তখন নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য সংখ্যা ছিল 11, মানে স্থায়ী 5, অস্থায়ী 6। কিন্তু এখন আমরা জানছি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10 এবং স্থায়ী 5, টোটাল 15। 1965 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল। সালটা মনে রাখবে, 1965 সাল, মানে 4টি সদস্য পদ বৃদ্ধি করা হয়েছে 1965 সালে। বি এর রাজনৈতিক ভূমিকা হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সনদের 99 নম্বর ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে বলে যদি বি মনে করেন তবে তিনি সে বিষয়ে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। উপরোক্ত বি কে? উপরিউক্ত বি হচ্ছে মহাসচিব। সনদের 99 নম্বর ধারায় মহাসচিবকে এই ক্ষমতাটি প্রদান করা হয়েছে। এটি মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা। শান্তির জন্য আলোচ্য সূচি প্রস্তাব কোন মহাসচিব দিয়েছিলেন? এটা হবে তোমার বুত্রাস ঘালি। ইউএনওর মহাসচিব বুত্রাস ঘালি শান্তির জন্য আলোচ্য সূচির প্রস্তাব দিয়েছিলেন। ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কো বলতে আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সংক্রান্ত যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানের কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে। প্যারিসে ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। বিশ্ব ব্যাংক মানে WB ওয়ার্ল্ড ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গড়ে তোলার কথা
কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? আমরা সবাই জানি সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের জন্য যে সম্মেলনগুলো হয়েছিল তার মধ্যে একটি সম্মেলন হয়েছিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং ডব্লিউবি তৈরি করার জন্য। সেই সম্মেলনটা কোনটা? ব্রেটেন উড সম্মেলন। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে, কিন্তু কাজ শুরু করে 1945 খ্রিস্টাব্দ থেকে। বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1, বিবৃতি 2। ঐতিহ্যগত নিরাপত্তা মূলত সমগ্র দেশ এবং সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত। এটা ঠিক। ঐতিহ্যগত নিরাপত্তার মাধ্যমে একটা দেশ তার সামরিক বাহিনী এবং তার দেশকে রক্ষা করতেই সবসময় ব্যস্ত। বিবৃতি 2তে আছে, যুদ্ধের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য একটি রাষ্ট্র 4টি নিরাপত্তা সংক্রান্ত নীতি গ্রহণ করে থাকে, যেমন প্রতিরোধ, প্রতিরক্ষা, ভারসাম্য আর জোট গঠন। এটাও ঠিক। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 যদি ঠিক হয় তাহলে কোন অপশনটা হবে? অপশন সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। আরেকটা বিবৃতি দেওয়া আছে, বিবৃতি এ এবং কারণ আর, মানব নিরাপত্তা রাষ্ট্রের তুলনায় ব্যক্তিকে অধিক গুরুত্ব প্রদান করে। এটা ঠিক। মানব নিরাপত্তার ক্ষেত্রে মানুষকে আগে নিরাপত্তা দিতে হবে, তার জন্য রাষ্ট্রের আগে মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণে বলা আছে, সংকীর্ণ অর্থে মানব নিরাপত্তা সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক দাঙ্গার মতন বিষয়গুলিকে প্রতিরোধ করে। এটাও ঠিক। তাহলে বিবৃতি এ এবং কারণ দুটোই কিন্তু ঠিক, কিন্তু এর সঙ্গে আর এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই অপশনটা কোনটা হবে? অপশন বি, এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম হল, আমরা উন্নত দেশ বলতে কাকে চিনি? আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশ। তাহলে অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে মানুষজন কোথায় যাবে? উন্নত দেশে যাবে। এইখানে দেখো অপশন শুধুমাত্র একটা দেওয়া আছে, আমেরিকা। তাহলে অভিবাসীদের দেশ হিসাবে পরিচিত একটি দেশ হচ্ছে আমেরিকা। পরের কোয়েশ্চেন, 2023 সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দলটি, সে দলটির নাম কি? সে দলটির নাম হামাস নামক একটি সন্ত্রাসবাদী দল। দরিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হল, এখানে দেখবে অপশনগুলো, দরিদ্রতা সৃষ্টি হবে কিসের জন্য? কোন অর্থনৈতিক কারণ? যদি সম্পদের অসম বন্টন করা হয়, মানে কাউকে বেশি কাউকে কম, এইভাবে যদি সম্পদ বন্টন করা হয় তাহলে দারিদ্রতা বৃদ্ধি পাবে। নিম্নলিখিত মহামারীগুলিকে সালের ক্রম অনুসারে সাজাও। তাহলে দেখো এখানে যে মহামারীগুলোর নাম দেওয়া আছে সেগুলো তোমরা একটু খাতাতে নোট করে নাও। তাহলে প্রথমে আছে স্প্যানিশ ফ্লু 1918 খ্রিস্টাব্দ, করোনা 2019, ব্ল্যাক ডেথ 1346, জাস্টিনিয়ান প্লেগ 541। এই সালগুলো আমরা আলোচনা করলাম, তোমরা একটু খাতাতে নোট করে নেবে। এইবারে দেখো যে অপশানগুলো, সেই অপশানের মধ্যে কোনটা হতে পারে। আমরা জানি করোনা ভাইরাস 2019 সালে হয়েছিল, তাহলে দেখো করোনা একবারে শেষে দেওয়া আছে, এবং জাস্টিনিয়ান প্লেগ হয়েছিল 541 খ্রিস্টাব্দে, দেখো সেটা প্রথমেই দেওয়া আছে। তাহলে অপশান বি এই কোশ্চেনের অ্যান্সার। সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে একটি চুক্তি প্রস্তাবিত করা হয়, সেই সালটা এখানে অপশানে রয়েছে, সালটা আমাদেরকে অপশান থেকে খুঁজতে হবে। 1992 সালে সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন হয়েছিল।
এই সম্মেলনটা কার্যকর হয়েছিল 1994 সাল থেকে। পাঞ্জাব ও বাংলা বিভাজন ও সীমানা নির্ধারণের জন্য গঠিত হয় কোন কমিশন? মানে পাঞ্জাব এবং বাংলাকে বিভক্ত করা হবে, পাঞ্জাব বিভক্ত করে পাকিস্তানের অংশ দেওয়া হবে, বাংলাকে বিভাজন করে পূর্ব পাকিস্তানকে দেওয়া হবে। এই যে সীমানা, এই সীমানা নির্ধারণ করেছিল কোন কমিশন? সীমান্ত কমিশন। পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন কে? চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী প্রথম পাকিস্তানের দাবি উত্থাপন করেছিলেন। কত সালে? 1933 সালে। তিনি নো অর নেভার পত্রিকার মাধ্যমে প্রথম পাকিস্তান রাষ্ট্রের দাবি জানিয়েছিলেন। তাহলে 1933 খ্রিস্টাব্দ প্রথম পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় চৌধুরী রহমত আলী। উদ্বাস্তু সমস্যা মোকাবিলার জন্য 1950 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর মধ্যে শূন্যস্থান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। দিল্লি চুক্তি যেটা হয়েছিল 1950 সালে। কি কারণে? উদ্বাস্তু সমস্যা মোকাবিলার কারণে। দেশভাগের সময় যে দুটি রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক উদ্বাস্তু আশ্রয় নিয়েছিল সেটা কোন কোন জায়গা? সেটা হচ্ছে পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। এর কারণ কিন্তু আমরা আলোচনা প্রসঙ্গে অনেক কোশ্চেনেই আলোচনা করেছি। ইউসিআরসি এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিল। এর মাধ্যমে সারা বিশ্বে যে উদ্বাস্তু রয়েছে বা উদ্বাস্তুদের সমস্যা রয়েছে তার সমাধান করার জন্য এরকম একটি সংগঠন তৈরি করা হয়েছিল। রাজনৈতিক দল হল সম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের সেই সংগঠিত অংশ যা একটি রাজনৈতিক সংগঠন হিসাবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ কথাটি বলেছেন কে? এটা একটি রাজনৈতিক দলের সংজ্ঞা। এই সংজ্ঞাটা প্রদান করেছেন কে? এই সংজ্ঞাটি প্রদান করেছেন গিলখ্রিস্ট নামক রাষ্ট্রবিজ্ঞানী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করে? রাজনৈতিক দল। তাহলে দেখো, প্রতিটি রাজনৈতিক দল, সেটা আঞ্চলিক দলও হতে পারে আবার জাতীয় দলও হতে পারে, তারা মোটামুটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু কোনো রকম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী যারা, তারা নির্বাচনে কোনো সময় প্রতিদ্বন্দ্বিতা করে না। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলি গড়ে ওঠে বৃহত্তর জাতীয় স্বার্থ পূরণের জন্য। একটি উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে জাতীয় স্বার্থ যে রয়েছে, বৃহত্তর যে জাতীয় স্বার্থগুলো রয়েছে তাকেই নিয়েই কিন্তু রাজনৈতিক প্রচার চালায় এবং তাকে নিয়েই ক্ষমতায় আসার চেষ্টা করে। তবে একবার ক্ষমতায় এসে গেলে নিজ নিজ স্বার্থ পূরণ করে। একদলীয় ব্যবস্থা রয়েছে নিম্নের কোন দেশগুলি? তাহলে একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায় আমাদেরকে কিন্তু সেটা আগে জানতে হবে। একদলীয় ব্যবস্থা বলতে যেসব দেশগুলিতে বা যেসব রাষ্ট্রগুলিতে শুধুমাত্র একটি রাজনৈতিক দল রয়েছে এমন একটি ব্যবস্থাকে বলা হবে একদলীয় ব্যবস্থা। এখানে অপশানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে? ভারত, সুইডেন, কিউবা, নেপাল, এই চারটা অপশান দেওয়া আছে। আমাদের জিজ্ঞাসা করছে এখানে যে এখানে একটি একদলীয় ব্যবস্থার রাষ্ট্রের নাম খুঁজে বের করতে। তাহলে কোন অপশানটা হবে? এখানে অ্যান্সার হবে কিউবা। কিউবা একটি সমাজতান্ত্রিক দেশ। এখানে সমাজতন্ত্র দ্বারা গঠিত যে রাজনৈতিক দল রয়েছে সেই দলেই কিন্তু সরকার গঠন করে এবং পুরো দেশটাকে পরিচালনা করে। যেমন চীনও কিন্তু একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। দক্ষিণ কোরিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র না হলেও সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী একটি রাষ্ট্র। তাহলে এইসব রাষ্ট্রগুলোতে একদলীয় ব্যবস্থা দেখা যায়। ইউপিএ জোটের শরিক দলের নাম হল ইউপিএ জোট, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স।
এই জোটটির শরিক দল, মানে অনেকগুলো দলকে নিয়ে কিন্তু জোট তৈরি হয়। এই ইউপিএ জোটের মূল দল হচ্ছে কংগ্রেস। এই কংগ্রেসের সঙ্গে আর কোন রাজনৈতিক দলটি ছিল শরিক হিসাবে? ডিএমকে, দ্রাবিড় মুন্নেত্রা কাজাকাম। তবে মনে রাখবে একটা বিষয়, সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এই দলটি কিন্তু 2008 সাল পর্যন্ত ইউপিএ জোটের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে 1-2 চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা হয়েছিল কত সালে? 2008 সালে। অনেক জায়গাতে 2007 সাল, 2008 সাল করা আছে, সেই কোশ্চেনটা পরে সেটা আলোচনা করে দেব। তাহলে এই 2008 সালে সিপিএম কিন্তু ইউপিএ সরকার থেকে বেরিয়ে যায়। তাই এখন সিপিআই আর এখন ইউপিএ জোটে নেই। তাহলে অ্যান্সার হবে কি? ডিএমকে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গড়ে উঠেছিল কত সালে? 1985 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এই যে সংস্থাটি সার্ক, এর কিন্তু সদস্য সংখ্যা 8। কিন্তু বিগত কয়েকটি সার্ক সম্মেলনে পাকিস্তান উপস্থিত হয়নি, সেই জন্য অপশান যেমন থাকবে সেরকম কিন্তু দাগ দেবে। বিবৃতি 1 এবং বিবৃতি 2। নেপালের সঙ্গে চীনের সদ্ভাব ও নৈকট্য গড়ে উঠেছে। তার কারণ হিসাবে আমরা জানি, নেপালে কয়েকদিন আগে আভ্যন্তরীণ সংকটের সৃষ্টি হয়েছিল। এর মূল কারণই ছিল কিন্তু চীন। কি কারণটা কি? কারণটা হচ্ছে যাতে ভারতের সঙ্গে নেপালের মন কষাকষি শুরু হয়। দেখি বিবৃতি 2তে কি আছে। ভারত চীন যুদ্ধে ভারত পরাজিত হয়, এটাও ঠিক। তাহলে এই যে কোশ্চেনটা, কোশ্চেনের অ্যান্সার কি হবে? কোশ্চেনের অ্যান্সার বি এরটা হবে। 2 হল 1 এর কারণ। তা নেপাল এবং চীনের সঙ্গে সদ্ভাব গড়ে উঠতে ভারত চীন যে যুদ্ধ হয়েছিল সেখানে ভারত পরাজিত হয়েছিল। তাহলে বি এর দাগেরটা অ্যান্সার। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? ভারতের পরমাণু নীতির মূল কথা নো ফার্স্ট স্ট্রাইক। এই নীতিটা গ্রহণ করেছিল তখনকার দিনের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কত সাল? 2003 সালে। এই অটল বিহারী বাজপেয়ীর সময়েই কিন্তু পোখরান 2 ঘটানো হয়েছিল রাজস্থানের পোখরানে। সেই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রথম শুরু করেন নো ফার্স্ট স্ট্রাইক, মানে কোনো সময় আমরা প্রথম আক্রমণ করব না, মানে পরমাণু আক্রমণ। এই নীতিটা গ্রহণ করেছিল তাহলে সেই সময়ের এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্বের ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কত সালে? 2000 সালে ভারত এবং রাশিয়ার মধ্যে অংশীদারিত্বের ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল। কোন নীতির ভিত্তিতে ভারত মূলত চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল? পঞ্চশীল নীতির মাধ্যমে। কত সাল? 1954 সাল। 5টি নীতি রয়েছে এই পঞ্চশীল নীতিতে। ভারতের কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনার জন্য স্থাপিত হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। এর মধ্য দিয়েই ভারত কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবস্থা করেছিল। 40 দাগে একটি স্তম্ভ আছে, স্তম্ভ ক এবং স্তম্ভ খ, এ দুটোকে মিলাতে হবে। দেখবে আমরা বিগত যে সেটগুলো আলোচনা করে এসেছি সেইখানে এই স্তম্ভটির কিছু কিছু বিষয় সিম্পল এমসিকিউ হিসাবে দেওয়া ছিল, সেইটা এখানে স্তম্ভ আকারে দেওয়া হয়েছে। দেখো তাহলে পিটিবিটি, এনপিটি, সিটিবিটি, সল্ট 1 স্তম্ভ কতে দেওয়া আছে, স্তম্ভ খতে দেওয়া আছে। এই যে চুক্তিগুলো হয়েছিল সেটা কোন সালে হয়েছিল সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তোমরা যদি এখানের একটি বিষয়ের সাল জানো তাহলে সেটা দিয়েই অপশানের অ্যান্সার খোঁজার চেষ্টা করবে। যেই প্রসেসটা আমরা বা পদ্ধতিটা আমরা জেনেছি সেটা দিয়ে। তাহলে পিটিবিটি কত সালে হয়েছিল? পিটিবিটি হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। এনপিটি 1968 খ্রিস্টাব্দে। সিটিবিটি
1996 খ্রিস্টাব্দে, সল্ট 1 1972 খ্রিস্টাব্দে। তাহলে দেখো PTBT 1A কোন অপশানে রয়েছে? 1A দুটি অপশানে রয়েছে। তাহলে সল্ট 1 কত সালে হয়েছিল? 1972 সালে, মানে 4B। 4B তাহলে কোথায় রয়েছে? 4B রয়েছে এইখানে। তাহলে 1A 4B, তাহলে অপশান হবে ডি। তোমরা কিন্তু এই বিষয়গুলো একটু খাতায় টুকে রাখবে, দিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সুবিধা হবে, সহজ হবে সালগুলো মনে রাখতে। তবে এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে নজর রাখবে। দেখো এই কোশ্চেনে 4টে কিন্তু সিম্পল এমসিকিউ রয়েছে। 4টি সিম্পল এমসিকিউ দিয়ে স্তম্ভ তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখবে, পড়বে। তোমাদের কাছে 13 নম্বর সেটের আলোচনা করা হলো। এইখানে তোমাদের 40টি এমসিকিউ আলোচনা করা হয়েছে। দেখবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। যত দেখবে ততই কিন্তু বিষয়গুলো মনে থাকবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।